ইস্ট্রোজেন। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা আমরা পড়তেছি এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ইটিওলজি কি ইস্ট্রোজেন, মেনলি দ্য আনওপোজড ইস্ট্রোজেনের জন্য এটা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয়ে থাকে। আনওপোজড ইস্ট্রোজেন স্টিমুলেশন ইজ এ কন্ডিশন যেখানে ফাংশনিং ওভারিয়ান টিউমার যেমন গ্রানুলোসার সেল টিউমার অ্যাসোসিয়েটেড থাকে। আনওপোজড ইস্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি যদি পোস্ট মেনোপজাল ওমেনের ক্ষেত্রে দেওয়া হয় সেক্ষেত্রেও হয়। এই জন্য সাইক্লিক প্রজেস্টিন দিলে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার চান্স কমে যায়। সাইক্লিক প্রজেস্টিন রিডিউসেস দ্য রিস্ক অফ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। প্রায়র ইউজ অফ কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ রিডিউসেস দ্য রিস্ক সিগনিফিক্যান্টলি। এছাড়া যদি সিওসি দেওয়া হয় মানে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ দেওয়া হয় তাহলেও রিস্ক 50% কমে, কিন্তু আনওপোজড ইস্ট্রোজেন শুধুমাত্র যদি দেয় তাহলে রিস্কগুলোকে বাড়ে। তারপরে এইজ একটা ফ্যাক্টর পোস্ট মেনোপজাল ওমেনের ক্ষেত্রে হয়, যাদের বয়স 60 বছর তাদের ক্ষেত্রে হয়। কার্সিনোমা সার্ভিক্স ইজ মোর কমন ইন পেরিমেনোপজাল পিরিয়ডের মধ্যে কার্সিনোমা সার্ভিক্স ইজ মোর কমন। সার্ভিক্সের কথা বলতেছি। আর 10% ওমেন উইথ পোস্ট মেনোপজাল ব্লিডিং হ্যাভ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। সাধারণত এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা থাকতে পারে যাদের পোস্ট মেনোপজাল ব্লিডিং হয় তাদের। প্যারাটি কি, প্যারাটা হলো গিয়ে যারা আনম্যারিড অথবা নালি প্যারাস তাদের বেশি হয়। আর কার্সিনোমা সার্ভিস ইজ অ্যাসোসিয়েটেড মোর উইথ মাল্টিপ্যারিটি। আচ্ছা, এটাই হলো ডিফারেন্স। কার্সিনোমা সার্ভিস মাল্টিপ্যারিটিতে বেশি হয়, কারণ সার্ভিসটা বারবার গুতাপাতা হয়, বারবার ইনজুরি হয়, এই জন্য মাল্টিপ্যারিটিতে বেশি হয়। অপরদিকে হলো গিয়ে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা যারা নালি প্যারাস তাদের বেশি হয়, আর আনম্যারিডদের বেশি হয়। তারপর লেট মেনোপজ যদি কারো দেরিতে মেনোপজ হয়। তারপর হলো কর্পাস ক্যান্সার সিনড্রোম, ইনকমপ্রেস ওবেসিটি, হাইপারটেনশন, ডায়াবেটিস। এই তিনটা থাকলে ক্যান্সার হওয়ার চান্স থাকে। ওবেসিটি, হাইপারটেনশন, ডায়াবেটিস। ওবেসিটি লিডস টু হাই লেভেল অফ ফ্রি ইস্ট্রাডিওল অ্যাজ দ্য সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন ইজ লো। ওবেসিটির জন্য কী হয়, তাদের ইস্ট্রাডিওল লেভেল বেশি থাকে, হাই ইস্ট্রাডিওল লেভেল থাকে, কারণ হলো কি সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন সে পরিমাণ থাকে না যে পরিমাণে ফ্রি ইস্ট্রাডিওল থাকে, তো বাইন্ড করতে পারে না। যতটুকু আসতেছে স্টাডিওল ততটুকু সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন থাকে না, তো কিছু কিছু ফ্রি স্টাডিওল থাকে। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ কি? পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের মধ্যে আনওপোজড ইস্ট্রোজেন থাকে, এটা পারসিস্টেন্ট হাইপার ইস্ট্রোজেনিক স্টেট। ট্যামোক্সিফেন নিজে এন্টি ইস্ট্রোজেনিক অ্যাজ ওয়েল এস উইকলি ইস্ট্রোজেনিক। ট্যামোক্সিফেন হলো এন্টি ইস্ট্রোজেনিক অ্যাজ ওয়েল এস উইকলি ইস্ট্রোজেনিক। ট্যামোক্সিফেন হলো এন্টি ইস্ট্রোজেনিক অ্যাজ ওয়েল এস উইকলি ইস্ট্রোজেনিক। তারপরে ইউজড ফর ট্রিটমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার, ইনক্রিজড রিস্ক অফ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। ট্যামোক্সিফেন ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টে ব্যবহার করা হয়, কিন্তু এটা আবার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার পরিমাণ বাড়ায় দেয়। ফ্যামিলি হিস্ট্রি, হেরিডিটারি নন পলিপোসিস কোলোরেক্টাল ক্যান্সার, এটা হলো একটা অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডারের মধ্যেও এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয়। এখানে কি হয়, এখানে মিউটেশন অফ মিসম্যাচ রিপেয়ার জিন MLS1 MSH2 mutation carries have the risk of developing endometrial cancer 40 to 60%. BRCA1 BRCA2 mutation carrier have a slight increase in risk. Fibroid is associated in about 30% cases. যাদের ফাইব্রয়েড থাকে তাদের এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার চান্স বেশি থাকে। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া প্রিসিস কার্সিনোমা ইন অ্যাবাউট 25% কেসেসে। আচ্ছা, তারপরে প্যাথোলজি, নেকটারের মধ্যে ইউটারাসটা ছোটো মানে স্মলার, নর্মাল অর ইভেন ইনলার্জও হতে পারে। হাইপারপ্লাসিয়া মায়োমেট্রিয়াল ইনভলভমেন্ট পায়োমেট্রা অর অ্যাসোসিয়েটেড ফাইব্রয়েডের জন্য ইনলার্জড হতে পারে। তারপর দুই ধরনের আছে, লোকালাইজড আর ডিফিউজ। লোকালাইজ যেটা সেটা একটু ফান্ডাসে থাকে, সেপসাইল অথবা পেডাঙ্কুলেটেড হতে পারে। মায়োমেট্রিয়াল ইনভলভমেন্ট ইজ লেট। আর ডিফিউজের ক্ষেত্রে স্প্রেড থ্রু দ্য এন্ডোমেট্রিয়াম, পুরো এন্ডোমেট্রিয়াম জুড়ে ক্যান্সারটা আছে। মায়োমেট্রিয়াম কমনলি ইনভেড হয়ে জায়গা আর মে ইনভেড টু রিচ দ্য সেরোশাল কোট। এই এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা যেটা ডিফিউজ টাইপ সেটা এত বেশি ডিফিউজলি সব জায়গায় ছড়ায় যায়, এন্ডোমেট্রিয়ামে তো ছড়ায় সাথে আবার মায়োমেট্রিয়ামকেও ইনভেড করে সেরোশাল কোট পর্যন্ত যাইতে পারে। কী ভ্যারাইটি আছে এডিনোকার্সিনোমা এন্ডোমেট্রয়েড টাইপ, এটা 60-80%। এডিনোকার্সিনোমা উইথ স্কোয়ামাস এলিমেন্ট, প্যাপিলারি সেরাস কার্সিনোমা, মিউসিনাস এডিনোকার্সিনোমা, ক্লিয়ার সেল এডিনোকার্সিনোমা, সিকেটরি কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, মিক্সড সেল কার্সিনোমা, আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা। কী আছে আবার বলি। এডিনোকার্সিনোমা ভ্যারাইটি, এটা হলো এন্ডোমেট্রয়েড টাইপ, 80% এডিনোকার্সিনোমা। তারপর এডিনোকার্সিনোমা উইথ স্কোয়ামাস এলিমেন্ট অথবা পেপিলারি সেরাস কার্সিনোমা 5-10%। মিউসিনাস এডিনোকার্সিনোমা, ক্লিয়ার সেল এডিনোকার্সিনোমা, সিকেটরি কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, মিক্সড সেল কার্সিনোমা, আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা। এই যে এতগুলো ভ্যারাইটি বললাম, এটা কিসের ভ্যারাইটি? এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার ভ্যারাইটি। এখন এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাকে দুই টাইপে ভাগ করা যায় বেসড অন বায়োলজিক্যাল হিস্টোলজিক্যাল বিহেভিয়ার। কি রিস্ক ফ্যাক্টর? টাইপ 1 আর টাইপ 2। রিস্ক ফ্যাক্টর টাইপ 1 যারা তাদের হয় হলো মেনলি আনউপোজড ইস্ট্রোজেনের জন্য, আর টাইপ 2টা হয় হলো এইজের জন্য।
টাইপ 1 হয় পেরিমেনোপোজাল ওমেনে, আর টাইপ 2 হয় পোস্ট মেনোপোজাল ওমেনে। এজ যেহেতু বলছে যে বুড়া বেটি পোস্ট মেনোপোজাল, এই জন্য টাইপ 2 হলো এজ আর পোস্ট মেনোপোজাল ওমেনে হয়। তারপরে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, টাইপ 1-এ এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থাকে যেহেতু আনউপোজ ইস্ট্রোজেনের জন্য হয়। আর টাইপ 2-তে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থাকে না। টাইপ 1-এ টিস্যু ওয়েল ডিফারেন্সিয়েটেড থাকে, টাইপ 2-তে পোর থাকে। টাইপ 1-এ মায়োমেট্রিয়াল ইনভেশন হয় মিনিমাল, আর টাইপ 2-তে ডিপ মায়োমেট্রিয়াল ইনভেশন হয়। হিস্টোলজি হলো টাইপ 1-এ এন্ডোমেট্রিয়াল টাইপ, আর টাইপ 2-তে হয় হলো সেরাস অর ক্লিয়ার টাইপ। হিস্টোলজিতে হয় টাইপ 1-এ কী পাবো এন্ডোমেট্রিয়াল টাইপ, আর টাইপ 2-তে সেরাস আর ক্লিয়ার। মলিকুলার ক্যারেক্টার পলিপ্লয়েড পাবো কোথায়? পলিপ্লয়েড পাবো টাইপ 1-এ আনওপোজ ইস্ট্রোজেন পেরিমেনোপোজাল ওমেন পলিপ্লয়েড। আর টাইপ 2 এর মধ্যে পাবো এজ পোস্ট মেনোপোজাল এনোপ্লয়েড। হার টু নিউ ওভার এক্সপ্রেশন কোথায় থাকে? ওভার এক্সপ্রেশন থাকে পোস্ট মেনোপোজাল মহিলাদের এমনি তো বেশি এক্সপ্রেশন করে না, এর জন্য হলে ওভার এক্সপ্রেশন থাকে হলে গিয়ে পোস্ট মেনোপোজালে। তারপর P53 এটাও থাকে পোস্ট মেনোপোজাল মানে টাইপ 2তে। তারপর পিটেন মিউটেশন থাকে টাইপ 1-এ পেরিমেনোপোজালে। প্রগনোসিস ইজ ফেভারেবল ইন টাইপ 1 আর প্রগনোসিস ইজ নট ফেভারেবল ইন টাইপ 2। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা স্প্রেড হয় মেইনলি লিমফ্যাটিকের মাধ্যমে, তাছাড়াও হলো ডিরেক্ট হিমাটোজেনাস আর ইন্ট্রাপেরিটোনিয়াল এক্সফোলিয়েশনের মাধ্যমে স্প্রেড হয়ে থাকে। এবং পূর্ব হাই রিস্ক ফ্যাক্টর ফর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, লেট মেনোপোজ, nulliparity, unopposed estrogen therapy, history of persistent anovulation PCOS, history of irregular and excessive perimenopausal bleeding, obesity, diabetes, hypertension, personal or family history of breast, ovary, colon or endometrial cancer যেটাকে বলা হয় লিঞ্চ সিনড্রোম, atypical endometrial hyperplasia, tamoxifen therapy, radiation, menopause। আবার বলি হাই রিস্ক ফ্যাক্টর অফ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার কি? late menopause, nulliparity, unopposed estrogen therapy, history of persistent anovulation, history of irregular excessive premenopausal bleeding, obesity, diabetes, hypertension, personal or family history of breast, ovary, colon, endometrial cancer যেটা বলা হয় লেঞ্চ সিনড্রোম, atypical endometrial hyperplasia, tamoxifen therapy, radiation, menopause। ডায়াগনোসিস অফ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ডায়াগনোসিস করবো কী হবে? আচ্ছা সিমটমস মনে হয় পড়ি নাই নাকি পড়ছি? সিমটমস মনে হয় পড়ি নাই। আচ্ছা সিমটমস অফ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, সিমটমসের মধ্যে পোস্ট মেনোপোজাল ব্লিডিং পাওয়া যায় 75% ক্ষেত্রে, তারপর স্লাইট ইরেগুলার আর কন্টিনিউয়াস থাকে, মাঝে মাঝে এক্সেসিভও থাকে। প্রিমেনোপোজাল ওমেনের ক্ষেত্রে ইরেগুলার আর এক্সেসিভ ব্লিডিং হয়, তারপর ওয়ার্টে অফেন্সিভ ডিসচার্জ পাওয়া যায় ডিউ টু পায়োমেট্রা। পেইন হলো আনকমন না, পেইন হইতেই পারে। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে পেইন হয়, কেমন ধরনের পেইন হয়? কলিকি পেইন হয় ডিউ টু ইউটেরাইন কন্ট্রাকশন। তারপর কিছু পেশেন্ট অ্যাসিমপ্টমেটিক থাকে, less than 5% পেশেন্ট। যদি আমরা পেলভিক এক্সামিনেশন করি তাহলে সার্ভিক্সটা হেলদি পাবো, ব্লাড আর পুল অ্যান্ড অফেন্সিভ ডিসচার্জ আসবে এক্সটার্নাল লস থেকে। আর সাথে হলো গিয়ে আমাদের রিজিওনাল লিম্ফ নোড আর ব্রেস্টও এক্সামিন করা দরকার লিম্ফনোটিক মেটাস্টেসিস নাকি দেখার জন্য। তারপরে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ডায়াগনোসিস করবো কী হবে? ডেফিনেটিভ ডায়াগনোসিস করবো আমরা ফ্র্যাকশনাল কিউ টেস্ট করে। ইট ইজ ডেফিনেটিভ মেথড অফ ডায়াগনোসিস। ফ্র্যাকশনাল কিউ টেস্ট করে ডেফিনেটিভ ডায়াগনোসিস করবো। ক্যান ডিটেক্ট দ্য এক্সটেন্ট অফ গ্রোথ, এটা ফ্র্যাকশনাল কিউ টেস্ট করে ক্যান ডিটেক্ট দ্য এক্সটেন্ট অফ গ্রোথ। দিস ইজ ডান আন্ডার অ্যানেস্থেশিয়ার মাধ্যমে করা হয়। তারপরে হিস্ট্রি নিব, ক্লিনিক্যাল এক্সামিনেশন করবো। যদি টিউমার মার্কার, কোন টিউমার মার্কার দেখবো? CA125 এলিভেটেড হয় অ্যাডভান্স ডিজিজে। তারপরে প্যাপিনিকুলাস স্মেয়ার নিতে পারি। তারপরে এন্ডোমেট্রিয়াল বায়োপসি করবো। এন্ডোমেট্রিয়াল বায়োপসি করে কি দিয়ে? ইউজিং শারম্যান কিউরেট অর অ্যাসপিরেশন বায়োপসি। দিয়ে এন্ডোমেট্রিয়াল বায়োপসি করি। ইউজিং এ সফট ফ্লেক্সিবল প্লাস্টিক সাকশন ক্যানুলা পিপেলি হ্যাজ বিন ডান উইথ রিলায়েবলি more than 90%. This is done as an outpatient procedure. Endometrial biopsy তাহলে outpatient procedure মাধ্যমে করা যায়। Histology is definitive diagnosis. তাহলে যদি বলা হয় definite method of diagnosis কি? Definite method of diagnosis হলো fractional Q test আর histology is the definitive diagnosis. তাছাড়া কালার ডপলার, আল্ট্রাসাউন্ড কালার ডপলার করে, TVS করে, হিস্টোস্কোপি করেও আমরা ডায়াগনোসিস করি। Protective factor of endometrial carcinoma হলো weight reduction, exercise, long term use of combined oral contraceptive pills,
ইউজ অফ প্রোজেস্টিন, এলএনজি, আইউএস আর স্মোকিং। কি অদ্ভুত না? স্মোকিং এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা তো প্রোটেক্টিভ ফ্যাক্টর, সিএস সার্ভিক্সও প্রোটেক্টিং ফ্যাক্টর হিসেবে এন্ডোমেট্রিয়ালকে স্মোকিং বলা হয়। মানে মেন কথা হলো গিয়ে মোটা মানুষের এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার চান্স বেশি আছে। ওজন কমাও, এক্সারসাইজ করো, সিওসি খাও, আর প্রোজেস্টিন ইউজ করো, আর এলএনজি আইওএস ইউজ করো, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হবে না ইনশাআল্লাহ। পোর প্রগনোসিস ফ্যাক্টর ফর এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। পোর প্রগনোসিস ফ্যাক্টর এইজ অ্যাট ডায়াগনোসিস, যদি ওল্ডার এজ হয় তার পেশেন্ট, যদি বয়স্ক পেশেন্ট হয় তার পোরার প্রগনোসিস, অ্যাডভান্সড স্টেজে পোর প্রগনোসিস, হিস্টোলজিক্যাল টাইপের টিপিক্যাল এডিনোকার্সিনোমা বেটার প্রগনোসিস, প্যাপিলারি সেরাস ক্লিয়ার সেল কার্সিনোমা পোর প্রগনোসিস, হিস্টোলজিক্যাল ডিফারেন্সিয়েশন, histologic grade 3 tumor have 5 times more risk of recurrence and low 5-year survival rate, increased mammalian invasion, poor prognosis, lymphovascular space invasion, lymph node metastasis, extension to cervix, peritoneal cytology positive, tumor size যদি 2 সেন্টিমিটার চাইতে বেশি হয়, more lymph node metastasis হয়, এটা poor prognosis. Hormone receptor status, receptor positive hormones have got better prognosis, receptor positive tumor have better prognosis. Ploidy status, aneuploidy tumor have got poor prognosis compared to diploid tumor. Oncogene expression HER2 new poor prognosis, oncogene expression এর মধ্যে আছে HER2 new has poor prognosis. Type 2 endometrial cancer poor prognosis. এই যে একটা অদ্ভুত জিনিস দেখি, প্রায় সময় আমি দেখছি, খুব অদ্ভুত, দুই জায়গায় দুইটা কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলে, তারপর মাথা কনফিউশন করে ফেলে। এই যে দেখেন এখানে প্রোজেস্টেশন আর ওয়াইডলি ইউজড ইন ওয়েল ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা অ্যালং উইথ কার সাথে ইউজ করা হয়, কার্সিনোমাতে ইউজ করা হয় প্রোজেস্টোজেন। কেন ইউজ করা হয়? যদি হলে গিয়ে এডিকুয়েট ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিসেপ্টর থাকে তাহলে আমরা প্রোজেস্টোজেন দিয়েই ওয়েল ডিফারেন্সিয়েটেড কার্সিনোমাতে, এটা ভালো দেয়া। আবার এন্টি ইস্ট্রোজেন যেটা হলো ট্যামোক্সিফেন ইজ অফেন ইউজড অ্যালং উইথ প্রোজেস্টোজেন টু ইমপ্রুভ দ্য রেজাল্ট। মানে ট্যামোক্সিফেন যেটা হলো একটা অ্যান্টি ইস্ট্রোজেন, সেটা আবার প্রোজেস্টোজেনের সাথে ইউজ করা হয় টু ইমপ্রুভ দ্য রেজাল্ট। কিন্তু আমরা যে হাই রিস্ক ইয়েতে পড়ছিলাম, এই যে হাই রিস্ক ফ্যাক্টর ফর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এখানে আবার পড়ছিলাম ট্যামোক্সিফেন থেরাপি ইউজ করা যাবে না। মানে এটা দেখুন কত সূক্ষ্ম একটা ক্রিটিক্যাল জিনিস। ট্যামোক্সিফেন অ্যালোন যদি ইউজ করা হয়, যদি একা ট্যামোক্সিফেন দিতেছো আর কিছু দিতেছো না, তখন ব্রেস্ট ক্যান্সার ট্যামোক্সিফেন ইউজ করি, তখন কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে। কিন্তু তুমি যদি প্রোজেস্টোজেনের সাথে ট্যামোক্সিফেন দাও তাহলে আবার তোমার কার্সিনোমা ঠিক হওয়ার জন্য, মানে তখন এটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসাবে ইউজ করা হবে এন্ডোমেট্রিয়ামের, মানে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার ক্ষেত্রে। কি অদ্ভুত না ব্যাপারটা। আর আমরা যে এতক্ষণ পড়ছিলাম টাইপ 1 টাইপ 2, হ্যাঁ পড়ছিলাম না? তো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার টাইপ 1 যেটা, সেটা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট হয়, আর যেটা টাইপ 2 সেটা হলো নন ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট। আর একটা পড়ছিলাম কর্পাস ক্যান্সার কমনলি হিস্টোলজিক্যাল টাইপ হলো এডিনোকার্সিনোমা, কর্পাস ক্যান্সার সাধারণত এডিনোকার্সিনোমা হয়। গ্যাস্ট্রেশন টোব্লাস্টিক ডিজিজ হলো একটা হেটেরোজেনাস স্পেকট্রাম অফ ডিজিজ, যেখানে অ্যাবনর্মাল টোব্লাস্টিক পলিফারেশন হয় রেঞ্জিং বিনাইন টু ম্যালিগন্যান্ট। ডায়াগনোসিস কীভাবে করবো? পোস্ট মুলার গ্যাস্ট্রেশন টোব্লাস্টিক নিওপ্লাসিয়া বোঝা যায় যখন এসিজি লেভেল প্লাটো হয় 3 or more consecutive উইকস অথবা রি-ইলিভেট করে, তখন বুঝবে সেটা হলো পোস্ট মুলার গ্যাস্ট্রেশনাল নিওপ্লাসিয়া। এটা 15 থেকে 20% ক্ষেত্রে হয়ে থাকে। দিস অকার্স ফ্রম 15 to 20% অফ ফলোইং হাইড্রেটিফর্ম মোল। কারণ যদি হাইড্রেটিফর্ম মোল হয় তার হলো কি গ্যাস্ট্রেশনাল টোব্লাস্টিক নিওপ্লাসিয়া হওয়ার চান্স থাকে 15 থেকে 20% বেশি। এছাড়াও অ্যাবর্শন, অ্যাক্টোপিক প্রেগনেন্সি, নর্মাল প্রেগনেন্সিতেও জিটিএন হতে পারে। রিস্ক ফ্যাক্টর কি? রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপমেন্ট অফ জিটিএন। রিস্ক ফ্যাক্টর হলো কারো যদি মায়ের বয়স যদি 40 বছর চেয়ে বেশি থাকে, বিটা এসিজি লেভেল যদি 1 লাখের চেয়ে বেশি হয়, 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, বিটা এসিজি লেভেল যদি 1 লাখের চেয়ে বেশি হয়, অথবা ইউটেরাইন সাইজ যদি 20 সপ্তাহের চাইতে বেশি হয়, যদি ইউটেরাইন সাইজ 20 সপ্তাহের চাইতে বেশি হয়, অথবা বাইল্যাটারাল ওভারিয়ান এনলার্জমেন্ট থাকে মোর দ্যান 8 সেন্টিমিটার, অথবা আলট্রাসোনোগ্রাফিতে যদি ইউটেরাইন ইনভেশন পাওয়া যায়, ইনক্রিজড ইউটেরাইন ভাস্কুলারিটি পাওয়া যায়, তাহলে এগুলো হলো রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপমেন্ট অফ জিটিএন। পারসিস্টেন্ট গ্যাস্ট্রেশনাল টোব্লাস্টিক নিওপ্লাসিয়া,
ক্লিনিক্যালি যদি ডায়াগনোসিস করি, ক্লিনিক্যালি হলো গিয়ে ইট ইস জিটিএন ক্লিনিক্যালি ডায়াগনোসড ইরেগুলার ভ্যাজানাল ব্লিডিং থাকে, সাব ইনভলিউশন অফ দ্য ইউট্রাস, মানে যতটুকু ইনভলিউশন হওয়ার কথা ছিল ততটুকু ইনভলিউশন হয় নাই, ডেলিভারির পরেও থিকালুটেন সিস্ট পারসিস্ট করে, লেভেল অফ এসিজি আইদার প্লাটো অর রি এলিভেট হয় আফটার ইনিশিয়াল ফল, একবার ফল হওয়ার পরে আবার রি এলিভেট করে অথবা প্লাটো অবস্থায় থাকে। আচ্ছা, সাধারণত মুলার প্রেগনেন্সি ইভাকুয়েশন করার পর বিটা এসিজি লেভেল 7 থেকে 9 সপ্তাহের মধ্যে নর্মাল রেঞ্জে চলে আসে, অফস বয়ে আসে 3 মাস পরে নর্মাল রেঞ্জে চলে আসে। কিন্তু যদি পোস্ট মুলার জিটিএন হয় তাহলে সেটা ইনভেসিভ মূলও হতে পারে, কোরিও কার্সিনোমাও হতে পারে। কিন্তু গ্যাস্ট্রেশন টোব্লাস্টিক নিওপ্লাসিয়া যদি নন মুলার প্রেগনেন্সিতে হয় তাহলে সেটা অবশ্যই কোরিও কার্সিনোমা, এটা মনে রাখতে হবে। নন মুলার প্রেগনেন্সির ক্ষেত্রে যদি জিটিএন থাকে সেটা অবশ্যই কোরিও কার্সিনোমা। গ্যাস্ট্রেশন টোব্লাস্টিক ডিজিজে যদি ক্লাসিফিকেশন করি, ক্লাসিফিকেশনে এটা মনে থাকার আমার সাধারণত মনে থাকার আমি সহজভাবে আমার মনে যদি থাকে তাহলে বিনাইন মোল আর নিওপ্লাসিয়া দিয়ে মনে রাখি। বিনাইন মানে বিনাইন টোব্লাস্টিক লেশনের মধ্যে আসছে প্লাসেন্টাল সাইট নোডিউল, প্লাসেন্টাল সাইটে ছোটো ছোটো নোডিউলের মতো পাওয়া যাবে। একজাগ্রেটেড প্লাসেন্টাল রিয়াকশনটা একজাগ্রেটেড হবে। আর গ্যাস্ট্রেশন টোব্লাস্টিক নিওপ্লাসিয়া বিনাইন পড়ছে, এখন নিওপ্লাসিয়া পড়তেছি। গ্যাস্ট্রেশন টোব্লাস্টিক নিওপ্লাসিয়ার মধ্যে বোঝা যায় যে এটা হলো কি কার্সিনোমা হতে পারে, তাহলে কোরিও কার্সিনোমা, ইনভেসিভ মোল। বিনাইন টোব্লাস্টিক লেশনে ছিল প্লাসেন্টাল সাইট নোডিউল, আর এখানে থাকবে প্লাসেন্টাল সাইট টোপোব্লাস্টিক টিউমার থাকলে গ্যাস্ট্রেশন টোব্লাস্টিক নিওপ্লাসিয়া। ইপিথ্যালয়েড টোপোব্লাস্টিক টিউমার, তাহলে কি প্লাসেন্টাল সাইট টোপোব্লাস্টিক টিউমার, ইপিথ্যালয়েড টোপোব্লাস্টিক টিউমার, এগুলো হলো গ্যাস্ট্রেশন টোপোব্লাস্টিক নিওপ্লাসিয়া। হাইডিটিফর্ম মোলস দুই রকমের, কমপ্লিট হাইডিটিফর্ম মোল, পার্শিয়াল হাইডিটিফর্ম মোল। রেসের মধ্যে এশিয়ানদের বেশি হয়। বয়স যদি হলো এক্সট্রিমস অফ এজ মানে 16 বছরের কম, 45 বছরের বেশি। প্যারাইটি হলো ইনক্রিজ প্যারাইটি, যাদের বেশি বেশি বাচ্চা তাদের বেশি বেশি হওয়ার চান্স বেশি। তারপর হলো কমপ্লিট হাইডিটিফর্ম মোল, রিস্ক অফ কমপ্লিট হাইডিটিফর্ম মোল ইজ ইনক্রিজড উইথ ডায়েটারি ইনটেক অফ ফ্যাট, বিটা ক্যারোটিন, ভিটামিন এ লেস। increased when dietary intake of animal fat, beta carotene, vitamin A is less. যদি আমি অ্যানিম্যাল ফ্যাট, বিটা ক্যারোটিন অথবা ভিটামিন এ কম খাওয়া হয় তাহলে হতে পারে। জেনেটিক্যাল কজেও হয়, জেনেটিক্যাল কজে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, ফ্যামিলিয়াল রিকারেন্স অফ হাইডিটিফর্ম মোল। কিং ক্রোমোজোম হলো কি 19Q 19 নাম্বার ক্রোমোজোমের লং আর্মে, কিউ আর্মে, 19 নাম্বার ক্রোমোজোমের কিউ আর্মে যদি কোনো সমস্যা হয় অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, কারণ অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার থাকলে তার হলো হাইডিটিফর্ম গ্যাস্ট্রেশন টোব্লাস্টিক ডিজিজ হতে পারে। রিস্ক অফ রিকারেন্স ইনক্রিজ আপ টু 25% when there is previous 2 or more মুলার প্রেগনেন্সি। কারো যদি 2টা অথবা তার বেশি মুলার প্রেগনেন্সি থাকে তাহলে তার গ্যাস্ট্রেশন টোব্লাস্টিক ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মুলার ইভাকুয়েশনের পর লোকালি ইনভেসিভ লেশন কিন্তু নন মেটাস্ট্যাটিক লেশন হওয়ার সম্ভাবনা থাকে 15%, আর মেটাস্ট্যাটিক লেশন হওয়ার সম্ভাবনা থাকে 4%। প্লাসেন্টাল সাইট ট্রোপোব্লাস্টিক টিউমারের ক্ষেত্রে টিউমার অ্যারাইজ করে ট্রোপোব্লাস্ট অফ প্লাসেন্টাল বেড থেকে। এখানে সিনসাইশিও ট্রোপোব্লাস্ট অ্যাবসেন্ট থাকে কিন্তু ইন্টারমিডিয়েট ট্রোপোব্লাস্টিক সেল প্রিডমিনেন্টলি থাকে। এই প্লাসেন্টাল সাইট ট্রোপোব্লাস্টিক টিউমারটা মেটাস্টেসাইজ হতে পারে, 40 থেকে 50% ক্ষেত্রে মেটাস্টেসাইজ হয়। প্লাসেন্টাল সাইট ট্রোপোব্লাস্টিক টিউমারে বিটা এসিজি লেভেল কম থাকে কিন্তু হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন লেভেল বেশি থাকে। এজন্য সিরাম হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন একটা হলো রিলায়েবল মার্কার, এটা মার্কার, এই জন্য এটা ইউজফুল ফর ইমিউনোহিস্টোকেমিক্যাল স্টেনিং টু কনফার্ম দ্য ডায়াগনোসিস কনফার্ম করার জন্য এসপিএলটা ব্যবহার করা হয়। এই প্লাসেন্টাল সাইট ট্রোপোব্লাস্টিক টিউমার কিন্তু কোনো কেমোথেরাপিতে রেসপন্স করে না, ইজ নট রেসপন্স টু এনি কেমোথেরাপি। এখন প্লাসেন্টাল সাইট ট্রোপোব্লাস্টিক টিউমারের আরেকটা ভেরিয়েন্ট আছে যার নাম হলো ইপিথ্যালয়েড ট্রোপোব্লাস্টিক টিউমার, ইটিটি। এই দুইটাই হলো কেমো রেজিস্ট্যান্ট অ্যান্ড রিকারেন্স রেট অনেক বেশি। রিকারেন্স রেট হলো 20 থেকে 30% ডিসপাইট অফ এনি সার্জারি অ্যান্ড কেমোথেরাপি। কেমোথেরাপি করার পরেও এই দুইটাই হলো বারবার রিকারেন্স হতে পারে। গ্যাস্ট্রেশন টোব্লাস্টিক নিওপ্লাসিয়ার একটা অংশ হলো ইনভেসিভ গ্যাস্ট্রেশন টোব্লাস্টিক নিওপ্লাসিয়া। এটা কেমন, এটা হলো প্রিডমিনেন্টলি ফিচার হলো গিয়ে ইনভেসিভনেস অ্যান্ড ডিস্ট্রাকটিভ পটেনশিয়ালে থাকে, এজন্য এটা অপর নাম কোরিও এডিনোমা ডিস্ট্রান্স। ইনভেসিভ গ্যাস্ট্রেশন টোব্লাস্টিক নিওপ্লাসিয়া অপর নাম কোরিও এডিনোমা ডিস্ট্রান্স, এটা ডিস্ট্রাকটিভ পটেনশিয়াল থাকে। আর এটা পেনিট্রেট করতে পারে মাসেল লেয়ার পর্যন্ত অফ দ্য ইউট্রাস, পর্যন্ত পেনিট্রেট করতে পারে।
ইউট্রাইন ওয়ালটা পারফোরেটেড হয়ে যায়, বিভিন্ন এরিয়াতে ইউট্রাইন ওয়ালটা পারফোরেটেড হয়ে যায়, পারফোরেটেড হয়ে পার্পেল আর ফানজেটিং গ্রোথ শো করে। কেমন? পার্পেল বেগুনি কালারের আর ফানজেটিং গ্রোথ তৈরি করে, শো করে উইথ মেসিভ ইন্ট্রাপেরিটোনাল হিমোরেজ। পারফোরেশন হচ্ছে যেহেতু হিমোরেজটা হবেই, ইন্ট্রাপেরিটোনাল হিমোরেজ করে। এই যে নিওপ্লাজমটা ইনভেসিভ জিটিয়ানটা ইনভেট করতে পারে পেলভিক ব্লাড ভেসেলেও, আর মেটাস্টেসাইজ করে কোথায়? মেটাস্টেসাইজ করে ভ্যাজাইনাতে অথবা ডিস্টেন্ট সাইটে, অ্যাজ লাইক দোজ ইন কোরিওকার্সিনোমা। কোরিওকার্সিনোমার মধ্যে ডিস্টেন্ট সাইটেও মেটাস্টেসিস করতে পারে, ভ্যাজাইনাতেও মেটাস্টেসিস করে। এখন ডায়াগনোসিস কী করবো? বাই ল্যাপারোটমি। পারফোরেশন অফ দ্য ইউটেরাস থ্রো হুইচ পার্পল ফানজেটিং গ্রোথ ইজ ভিজিবল। আর হিমোপেরিটোনিয়াম এগুলো হলো গিয়ে ডায়াগনোসিস করতে পারে কী হবে? ল্যাপারোটমির মাধ্যমে। হিস্টোলজির মাধ্যমে ডায়াগনোসিস করি। হিস্টোলজির মাধ্যমে কী হবে? দেয়ার ইজ এ পেনিট্রেশন অফ দ্য ইউট্রাইন ওয়াল বাই হাইপারপ্লাস্টিক ট্রোফোব্লাস্টিক সেল। ইউট্রাইন ওয়াল যে পারফোরেশন কি পেনিট্রেশন করে, কী দিয়ে পেনিট্রেশন হয়? হাইপারপ্লাস্টিক ট্রোফোব্লাস্টিক সেল দিয়ে। ট্রোফোব্লাস্টিক সেল দিয়ে ইউট্রাইন ওয়ালটা পারফোরেট হয়, হুইচ স্টিল রিটেইন ভিলাস স্ট্রাকচার, যেটা ভিলাস স্ট্রাকচার এখন রিটেন করতে পারে। দেয়ার ইজ নো এভিডেন্স অফ মাসেল নেক্রোসিসের কোনো এভিডেন্স পাওয়া যায় না। তাহলে হিস্টোলজিক্যালি কী দেখলাম? হিস্টোলজিতে আমরা ডায়াগনোসিস করবো হলো পেনিট্রেশন অফ দ্য ইউটেরাইন ওয়াল বাই হাইপারপ্লাস্টিক ট্রোফোব্লাস্টিক সেল, যেটা হুইচ স্টিল রিটেইন ভিলাস স্ট্রাকচার। দেয়ার ইজ নো এভিডেন্স অফ মাসেল নেক্রোসিস। পারসিস্টেন্ট হাই লেভেল অফ ইউনারি অর সিরাম এসিজি। যদি বলা হয় ইউনারি নাকি সিরাম, দুইটাই, ইউনারি অর সিরাম এসিজি লেভেল বেশি পাবো। এরপরে হলো কোরিওকার্সিনোমা একটা হাইলি ম্যালিগন্যান্ট টিউমার, যেটা অ্যারাইজ হয় কোরিওনিক এপিথেলিয়াম থেকে। ইট শুড বি রিজেম্বলড দ্যাট ইট ইজ নট এ টিউমার অফ ইউটেরাস। এটা কোনো টিউমার, ইউটেরাসের টিউমার না, ইউটেরাস সেকেন্ডারি ইনভলভড হয়। আর যাদের মুলার প্রেগনেন্সি হয় তাদের মধ্যে 3 থেকে 5% চান্স থাকে কোরিওকার্সিনোমা ডেভেলপ করার। যেই সব পেশেন্টেরই কোরিওকার্সিনোমা হয় তাদের 50%-এর আগে হার্ডিটিফার্ম মোল হয়েছে, হওয়ার পরে কোরিওকার্সিনোমা হয়েছে, এরকম থাকে 50%। অথবা একটা মিসক্যারেজ হয়েছে, অথবা একটা অ্যাক্টিভ প্রেগনেন্সি হয়েছে। 30%-এর আফটার এ মিসক্যারেজ আর এই অ্যাক্টিভ প্রেগনেন্সির পরে কোরিওকার্সিনোমা হয়েছে। আবার 20% এমন পেশেন্টও আছে যাদের নর্মাল প্রেগনেন্সি ছিল কিন্তু তবুও তাদের কোরিওকার্সিনোমা হয়েছে। ট্রোফোব্লাস্টিক ডিজিজ following a normal pregnancy is either choriocarcinoma or placental site trophoblastic tumor and not a benign or invasive mole. আবার বলি, এটা মানে কি? নর্মাল প্রেগনেন্সির পরে যে ট্রোফোব্লাস্টিক ডিজিজগুলো হয় সেগুলো হয় আইদার কোরিওকার্সিনোমা অথবা প্লাসেন্টাল সাইট ট্রোফোব্লাস্টিক টিউমার অ্যান্ড নট বিনাইন অর ইনভেসিভ মল। কোনো বিনাইন ইনভেসিভ মল নেই এগুলো, যাদের নর্মাল প্রেগনেন্সির পর ট্রোফোব্লাস্টিক ডিজিজ হয়। প্যাথোলজি প্রাইমারি সাইট হলো যে কোনো জায়গায়, ইউটেরাসের যে কোনো জায়গায় কোরিওকার্সিনোমা হতে পারে, কিন্তু ওভারিয়ান কোরিওকার্সিনোমা যদি হয় তাহলে সেটার নাম হলো নন গ্যাস্ট্রেশনাল কোরিওকার্সিনোমা। আর এই ওভারিয়ান কোরিওকার্সিনোমা সবসময় অ্যাসোসিয়েটেড থাকে ম্যালিগন্যান্ট টেরাটোমা অথবা ডিজার্মিনোমার সাথে। নেকটা যদি দেখি তাহলে লেশনটা নোডুলার টাইপ পাবো। কোরিওকার্সিনোমাটা কেমন থাকবে? নোডুলার মতো থাকবে। এটা লাল কালার, রেড হিমোরেজিক আর নেক্রোটিক। মাঝে মাঝে লেশনটা ডিফিউজ হয়ে যায়, চারদিকে ছড়ায় পড়ে। ইনভলভিং দ্য এন্ডোমেট্রিয়াম। দ্য নোডুলার টাইপ মে বি লোকেটেড ডিপ ইন দ্য মায়োমেট্রিয়াম, যেটা নোডুলার মতো নোডুল গুলো সেটা ডিপ ইন দ্য মায়োমেট্রিয়াম পর্যন্ত যাইতে পারে, উইথ ওভারলাইং এন্ডোমেট্রিয়াম ইনট্যাক্ট। This often give the false negative diagnosis of uterine cuvetus. This often give false negative, nodular থাকে এই জন্য false negative diagnosis দেয় uterine cuvetus। মাইক্রোস্কোপিক্যালি কেমন দেখা যায়? মাইক্রোস্কোপিক্যালি কোরিওকার্সিনোমাগুলো অ্যানাপ্লাস্টিক শীট or columns of trophoblastic cells. That is anaplastic sheet or column of trophoblastic cell invading the uterine musculature. ইউটারাসের যে মাসকুলেচার আছে সেখানে অ্যানাপ্লাস্টিক একটা শীট অথবা কলামনার ট্রোফোব্লাস্টিক সেল ইনভেড করে ইউটেরাইন মাসকুলেচারে। দেয়ার আর এভিডেন্স অফ নেক্রোসিস অ্যান্ড হিমোরেজ, নেক্রোসিস আর হিমোরেজও পাওয়া যায়। ভিলাস প্যাটার্ন ইজ কমপ্লিটলি অ্যাবসেন্ট, এটাও একটা পরীক্ষা আসছিল। কোরিওকার্সিনোমাতে কি ভিলাস প্যাটার্ন আছে? নো, কোরিওকার্সিনোমাতে ভিলাস প্যাটার্ন ইজ অ্যাবসলিউটলি অ্যাবসেন্ট, কমপ্লিটলি অ্যাবসেন্ট। ওভারিয়ান এনলার্জমেন্ট বায়োলেটারাল লুটেন সিস্ট প্রেজেন্ট থাকে 30% ক্ষেত্রে। এটা কেন হয় বায়োলেটারাল লুটেন সিস্ট? ডিউ টু এক্সেসিভ প্রোডাকশন অফ কোরিওনিক গোনাডোট্রপিন। কোথায় হয়? লাঙে।
স্প্রেড অফ জিটিএন, স্প্রেড অফ জিটিএন কমন সাইটস অফ মেটাস্টেসিস হলো লাং 80%, অ্যান্টেরোভ্যাজানাল ওয়াল, অ্যান্টেরোভ্যাজানাল ওয়াল কিন্তু 30%, জিটিএন কোথায় অ্যান্টো না পোস্টোভ্যাজানাল ওয়াল স্প্রেড হয়, অ্যান্টেরিয়র, অ্যান্টেরোভ্যাজানাল ওয়ালে 30%, ব্রেনে 10%, লিভারে 10%। তার কোথায় লাঙে হয় সবচেয়ে বেশি, জিটিএন সবচেয়ে বেশি মেটাস্টেসিস সাইট হয় লাঙে, তারপরে অ্যান্টেরোভ্যাজানাল ওয়ালে, ব্রেনে, লিভারে অথবা আদার। পেশেন্ট প্রোফাইলে ইউজুয়ালি হিস্ট্রি থাকে মোলার প্রেগনেন্সি হওয়ার অথবা রিসেন্ট পাস্টে মোলার প্রেগনেন্সি হওয়ার একটা হিস্ট্রি দিবে। তারপরে সেখানে কি থাকবে, রিয়ালি ইট ইজ রিলেশন উইথ টার্ম প্রেগনেন্সি, অ্যাবর্শন আর অ্যাক্টোপিক প্রেগনেন্সি। কিন্তু যদি গ্যাস্ট্রোসোনোটোব্লাস্টিক, নিওপ্লাস্টিয়া, নর্মাল প্রেগনেন্সিতে হয় তাহলে সেটা অবশ্যই কোরিওকার্সিনোমা, আগেও পড়ছিলাম। সিমটমের মধ্যে আছে পারসিস্টেন্ট ইল হেলথ থাকবে, পেশেন্টের ইরেগুলার ভ্যাজানাল ব্লিডিং থাকবে, মাঝে মাঝে ব্রিস্ক অনেক বেশি ভ্যাজানাল ব্লিডিং, কন্টিনিউয়াস অ্যামেনোরিয়ার হিস্ট্রি থাকবে। তারপরে কিছু সিমটমস মেটাস্টেসাইজ হইলে যেমন লাঙে পাবো আমরা কফ, ব্রেথলেসনেস, হিমোপ্টাইসিস, ভ্যাজানাতে ইরেগুলার অ্যান্ড অ্যাট টাইমস ব্রিস্ক হেমোরেজ পাবো, সেরেব্রালে হেডেক, কনভালশন, প্যারালাইসিস, কোমা পাবো, আর লিভারে ইপিগ্যাস্ট্রিক পেইন আর জন্ডিস পাবো। লিভারে মেটাস্টেসিস হলে ইপিগ্যাস্ট্রিক পেইন আর জন্ডিস পাবো। সাইনের মধ্যে পাবো হল পেশেন্টটা দেখতে ইল লুকিং হবে, প্যালোর হবে, অফ ভেরিং ডিগ্রি, ফিজিক্যাল সাইন এভিডেন্স অ্যাকর্ডিং টু অর্গান ইনভলভমেন্ট। বাইম্যানুয়াল এক্সামিনেশন করলে সাব ইনভলিউশন অফ দি ইউটারাস পাবো, আর দেয়ার মে বি পার্পলিশ রেড নোডিউল ইন দ্য লোয়ার থার্ড অফ দ্য অ্যান্টেরোভ্যাজানাল ওয়াল। এটার মতো, এটা পার্পেল না, পার্পেল রেড নোডিউল পাবো কোথায়, লোয়ার থার্ড অফ অ্যান্টেরিয়র ভ্যাজানাল ওয়ালে। ইনল্যাটারাল বাইল্যাটারাল এনলার্জড ওভারি মে বি পালপেবল থ্রু দ্য ল্যাটারাল ফর্নিক্স। পোস্ট মুলার জিটিএনের পরে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর পোস্ট মুলার জিটিএন, মানে মুলার প্রেগনেন্সির পরে জিটিএন, এটা ডায়াগনোসিস করবো কীভাবে। বিটা এসিজি লেভেল 1 সপ্তাহ পর দেখবো, মানে ডে 1, 7, 14, 21। তখন যদি আমরা এসিজি লেভেল দেখি তাহলে মোর দ্যান 4 ভ্যালুস অফ প্লাটুড এসিজি পাবো আমরা। ওভার অ্যাটলিস্ট 3 উইকস, 3 সপ্তাহ পর্যন্ত দেখতে হবে, ওভার অ্যাটলিস্ট 3 উইকস। তারপর বিটা এসিজি লেভেলটা 10%-এর চাইতে বেশি হয়ে যাবে। 3টা ভ্যালু নিলে 3টা ভ্যালুতে আমরা 10%-এর চাইতে বেশি এসিজি লেভেল পাবো। এটা কতদিন পাবো, অ্যাটলিস্ট 2 উইকস টাইম, 2 সপ্তাহের মধ্যে যদি আমরা 3টা ভ্যালু নেই তাহলে আমরা এসিজি লেভেল 10%-এর চাইতে বেশি পাবো। হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস অফ কোরিওকার্সিনোমা আর পারসিস্টেন্স অফ এসিজি বিয়ন্ড 6 মান্থস অফ মুলার ইভাকুয়েশন করার পরেও 6 মাস পরেও এসিজি লেভেল পারসিস্টেন্স পাইলে তখন বুঝবো এটা হলো পোস্ট মুলার জিটিএনের দিকে চলে আসে। চেস্ট এক্সরেতে ক্যানন বল শ্যাডো অর স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স পাবো। কী পাবো, ক্যানন বল শ্যাডো অথবা স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স ডিউ টু নিউমেরাস টিউমার ইম্বলি। কেন পাবো, ডিউ টু নিউমেরাস টিউমার ইম্বলি। Pleural effusion may be present. Pelvic sonography helps not only to localize the lesion but also to differentiate GTN from a normal pregnancy. শুধুমাত্র যে কোথায় লেশনটা হয়েছে সেটাই লোকালাইজ করতে হেল্প করে তা না, মানে লোকালাইজেশনে হেল্প করে, আবার ডিফারেন্সিয়েট করতেও হেল্প করে ফ্রম মুলার নর্মাল প্রেগনেন্সি টু জিটিএন, এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট করতেও হেল্প করে। ডায়াগনস্টিক ইউটেরিয়ান কিউরেটারের মধ্যে ডিএনসি করতে হবে। ডিএনসি করার পরে যে প্রোডাক্ট পাবো ফর হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস ইজ নট রিকোয়ার্ড, মানে শুধুমাত্র হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস করার জন্যই যে রুটিন ডিএনসি করতে হবে এটা ঠিক না, এটা করার কোনো দরকার নেই। কিন্তু প্রি থেরাপি হিসেবে ডিএনসি করতে পারে, কারণ ডিএনসি রিডিউসেস দ্য ইন্ট্রাইউটেরাইন টিউমার বাল্ক। তারপর হিস্টোপ্যাথোলজি কোরিওকার্সিনোমা অন হিস্টোলজি শোস শিটস অফ অ্যানাপ্লাস্টিক টোপোপ্লাস্টিক টিস্যু, অ্যানাপ্লাস্টিক টোপোপ্লাস্টিক টিস্যু কোথায় পাওয়া যায়, কোরিওকার্সিনোমাতে, উইথ সাইটোটোপোব্লাস্ট, সিনসাইশিওটোপোব্লাস্ট সেল, উইদাউট এনি কোরিওনিক ভিলা। তাহলে কোরিওকার্সিনোমার হিস্টোলজিতে কী পাবো আমরা, শিটস অফ অ্যানাপ্লাস্টিক টোপোপ্লাস্টিক টিস্যু উইথ সাইটোটোপোব্লাস্ট, সিনসাইশিওটোপোব্লাস্টিক সেল, উইদাউট এনি কোরিওনিক ভিলাই, কিন্তু কোনো কোরিওনিক ভিলাই পাবো না। অ্যাবসেন্স অফ প্যাটার্নাল ডিএনএ উইদিন দ্য টিউমার ডিফারেন্সিয়েটস নন গ্যাস্টেশনাল কোরিওকার্সিনোমা ফ্রম গ্যাস্টেশনাল কোরিওকার্সিনোমা। আর যদি বলে হুইচ ডিফারেন্সিয়েট দ্য গ্যাস্টেশনাল অ্যান্ড নন গ্যাস্টেশনাল কোরিওকার্সিনোমা, অ্যাবসেন্স অফ প্যাটার্নাল ডিএনএ উইদিন দ্য টিউমার ডিফারেন্সিয়েট করে গ্যাস্টেশনাল আর নন গ্যাস্টেশনাল কোরিওকার্সিনোমাকে। এক্সট্রা গোনাডাল যে জার্ম সেল আছে, এক্সট্রা গোনাডাল জার্ম সেল তৈরি হয় হলো মিডলাইন লোকেশন থেকে, ফ্রম মিডলাইন লোকেশন সাচ এস অ্যান্টেরিয়র মিডিয়াস্টেনাম, রেট্রোপেরিটোনিয়াম অ্যান্ড হ্যাভ নো প্রাইমারি টিউমার ইন দ্য ওভারিস। আবার বলি কি, এক্সট্রা গোনাডাল জার্ম সেল টিউমার অ্যারাইজ হয় মিডলাইন লোকেশন থেকে,
তাহলে মিডলাইন লোকেশন থেকে কি আসে, অরিজিনেট হয় এক্সট্রা গোনাডাল জার্ম সেল টিউমার। এই এক্সট্রা গোনাডাল জার্ম সেল টিউমার কী সিক্রেট করে, বিটা এসিজি সিক্রেট করে, প্লাসেন্টাল সাইটোপ্লাস্টিক টিউমার সিক্রেট করে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন। ডায়াগনোসিস অফ মেটাস্টেসিস, মেটাস্টেসিস ডায়াগনোসিস করবো কীভাবে, এক্সিশনাল বায়োপসি অর বায়োপসি শুড নট বি ডান, ভ্যাজানাল নোটের এক্সিশনাল বায়োপসি অথবা বায়োপসি করা ঠিক না, শুড নট বি ডান। ম্যাসিভ হিমোরেজ ফলোইং রিসেকশন মে নিড প্যাকিং অর সিলেক্টিভ ইম্বোলাইজেশন। Cerebral, the ratio of ACG level in spinal fluid and serum is higher than 60%, 60 যদি স্পাইনাল ফ্লুইডের মধ্যে এবং সিরামের মধ্যে বিটা এসিজি লেভেল 60-এর চাইতে বেশি হয় তাহলে বুঝবো এটা সেরেব্রাল মেটাস্টেসিস হইতেছে। অথবা সিটি স্ক্যান এমআরআই করেও মেটাস্টেসিস বুঝতে পারি। লিভারেও সিটি স্ক্যান অথবা আলট্রাসোনোগ্রাফি করতে হবে। টেস্টের মধ্যে এক্সরে করবো মেটাস্টেসিস দেখার জন্য। সিটি মে শো মাইক্রো মেটাস্টেসিস হুইচ আর নট ভিজিবল অন চেস্ট রেডিওগ্রাফ। সিটি স্ক্যান করলে মাইক্রো মেটাস্টেসিস দেখা যায়, আবার চেস্ট এক্সরে করলে কিন্তু মাইক্রো মেটাস্টেসিসটা অত ভালোভাবে বোঝা যায় না। কিন্তু মেটাস্টেসিস টু দ্য আদার সাইড আর আনকমন। তাহলে মেনলি কোথায় কোথায় হয় মেটাস্টেসিস হয়, কোথায়, ভ্যাজানাল নোডুলসে, তারপরে সেরেব্রাল, লিভার, চেস্ট। ম্যানেজমেন্ট অফ জিটিএন, এখন কারো যদি জিটিএন ম্যানেজমেন্ট কি, প্রিভেন্টিভ আছে আর কিউরেটিভ আছে। প্রিভেন্টিভের মধ্যে হলো প্রোফাইল্যাক্টিক কেমোথেরাপি দিব, কাদেরকে দিব, যারা অ্যাট রিস্ক ওমেন আছে তাদেরকে। অ্যাট রিস্ক ওমেন কারা, যাদের বয়স 40 বছরের চাইতে বেশি, যাদের এসিজি লেভেল 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল এর চাইতে বেশি। তারপর যাদের এসিজি লেভেল 7 থেকে 9 সপ্তাহের মধ্যেও নর্মাল হয় নাই। তারপর হিস্টোলজিক্যালি ডায়াগনোসড অ্যাজ ইনফিল্ট্রেটিভ মোল, এভিডেন্স অফ মেটাস্টেসিস ইরেসপেক্টিভ অফ লেভেল অফ এসিজি, যাদের প্রিভিয়াস হিস্ট্রি আছে মোলার প্রেগনেন্সি, ওমেন হু আর আনরিলায়েবল ফর ফলো আপ, এদের ক্ষেত্রে মানে হাই রিস্ক যারা অ্যাট রিস্ক ওমেন ফলোইং ইভাকুয়েশন অফ মোলার প্রেগনেন্সি, তাদেরকে আমরা প্রোফাইল্যাক্টিক কেমোথেরাপি দিব। কিন্তু প্রোফাইল্যাক্টিক কেমোথেরাপি দেওয়ার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে ডিসঅ্যাডভান্টেজটা হলো যে আননেসেসারি এক্সপোজার হয় টক্সিক ড্রাগে। অনেকের হয়তো জিটিএন হইতো না, কিন্তু তবুও আমি ডাক্তার দিলাম, এটা আননেসেসারি একটা এক্সপোজার, এটাই হলো ডিসঅ্যাডভান্টেজ। নন মেটাস্টেটিক অথবা লো রিস্ক মেটাস্টেটিক জিটিএনের ক্ষেত্রে সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি এনাফ, আর বেশি দিতে হবে না। আর কিউরেটিভের মধ্যে আসলে হলো কেমোথেরাপি, সার্জারি আর রেডিয়েশন। কেমোথেরাপি ইজ নাও দ্য মেন স্টে অফ ট্রিটমেন্ট। কেমোথেরাপি করেই সাধারণত কোরিওকার্সিনোমা ট্রিটমেন্ট করা হয়। জেনারেলি পেশেন্ট উইথ লো মেটাস্টেটিক আর লো রিস্ক অ্যান্ড গুড প্রগনোসিস ডিজিজ ট্রিট করা হয় সিঙ্গেল এজেন্ট থেরাপি দিয়ে, যেমন মিথোট্রিকজেট অথবা অ্যাক্টিনোমাইসিন দিয়ে। আর যেসব পেশেন্টের পোর প্রগনোসিস মেটাস্টেটিক ডিজিজ শুড বি ট্রিটেড উইথ কম্বাইন্ড রেজিমেন্ট ড্রাগ দিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করা হয়। সিঙ্গেল ড্রাগ রেজিমেন্টের মধ্যে আছে মিথোট্রিকজেট আর ফলিনিক অ্যাসিডও দিতে হয় মিথোট্রিকজেটের সাথে সব। আর ম্যাক প্রোটোকল অফ লো রিস্ক কেসের মধ্যে মিথোট্রিকজেট, ফলিনিক অ্যাসিড, অ্যাক্টিনোমাইসিন ডি, সাইক্লোফসফামাইড। যেসব পেশেন্ট হলো হাই রিস্ক মেটাস্টেসিসের চান্স থাকে তাদেরকে আমরা কী ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করি, তাদেরকে মাল্টি ড্রাগ রেজিমেন্ট দেওয়া লাগে। কী দেওয়া লাগে, মিথোট্রিকজেট, অ্যাক্টিনোমাইসিন, ফলিনিক অ্যাসিড, সাইক্লোফসফামাইড, ইটোপোসাইড আর ভিনক্রিস্টিন। কী মিথোট্রিকজেট, অ্যাক্টিনোমাইসিন ডি, ফলিনিক অ্যাসিড, সাইক্লোফসফামাইড, ইটোপোসাইড আর ভিনক্রিস্টিন অপনাম অনকোভিন। কোরিওকার্সিনোমা জিটিএনের ক্ষেত্রে কি হিস্টেক্টমি করি? হ্যাঁ করি। কাদের ক্ষেত্রে করব? যাদের বয়স 35-এর চাইতে বেশি আর বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছা নাই, প্লাসেন্টাল সাইটোপ্লাস্টিক টিউমার আছে, ইন্ট্রাক্টেবল ভ্যাজানাল ব্লিডিং হইতেই থাকে, অথবা লোকালাইজড ইউট্রাইন লেশন রেজিস্ট্যান্ট ট্রেনিক কেমোথেরাপি, অ্যাক্সিডেন্টাল ইউট্রাইন পারফোরেশন ডিউরিং ইউটেরাইন কিউরেটেস, তাদের ক্ষেত্রে আমরা হিস্টেক্টমি করতে পারি। আর কেমোথেরাপির 1 বছর পর, কেমোথেরাপি কমপ্লিট হওয়ার 1 বছর পর ফিউচার প্রেগনেন্সি আমরা নিতে পারি, ফিউচার প্রেগনেন্ট হতে পারে সে। প্রেগনেন্সি শুড বি কনফার্ম বাই আলট্রাসোনোগ্রাফি আর্লি অ্যান্ড এসিজি লেভেল ইজ টু বি মেজার্ড 6 উইকস আফটার দ্য ডেলিভারি হওয়ার 6 সপ্তাহ পর আবার এসিজি লেভেলটা দেখতে হবে টু এক্সক্লুড পারসিস্টেন্ট জিটিএন। ইনসিডেন্ট ফর প্লাসেন্টা অ্যাক্রিটা ইনক্রিজ হয় জিটিএনের ক্ষেত্রে।